আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি ওয়ান শট বুস্টার চ্যাপ্টার 2 এর স্টেটস অফ ম্যাটার। এই চ্যাপ্টারের ওয়ান শট বুস্টার ক্লাস। আমরা এখানে 5 থেকে 6টা সিকিউ অ্যারেঞ্জ করছি, বা এর বেশিও হতে পারে, কমও হতে পারে। এই 5 থেকে 6টা সিকিউর বাইরে আর তোমাদের আল্লাহর রহমতে পড়া লাগবে না, সবই বোর্ড কোশ্চেন। এই 5 থেকে 6টা সিকিউ ভালো মতো বুঝতে পারলে, কি কি লেখা লাগবে সেটা বুঝতে পারলেই তুমি 10-এ 10 পাবা এখান থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন হইতেছে CnH2nOH অ্যালকোহল, H2SO4 দিছি। H2SO4 দেওয়ার পর এখানে এ গ্যাস একটা তৈরি পাবো। এই এ গ্যাসটা হচ্ছে আমাদের এখানে ডাবল বন্ড পাবো, অর্থাৎ ইথিন, প্রোপিন, বিউটিন এরকম রিলেটেড। ঠিক আছে, অ্যালকিন পাবো, সোজা কথায় অ্যালকিন পাবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের এন এর ভ্যালু 3 দেওয়াই আছে, তার মানে আমাদের অ্যালকিনের মধ্যে আরো স্পেসিফাই করলে প্রোপিন পাবো এখানে। ওকে, এখন তাহলে আমরা দেখবো ডি নাম্বার কোশ্চেনে কি বলছে। ডি নাম্বার কোশ্চেনে আমাদের বলছে উইল দ্য কম্পাউন্ডস এ এন্ড বি হ্যাভ দ্য সেম রেশিও অফ ডিফিউশন। ডিফিউশন রেট বাইর করতে বলতেছে অ্যাকচুয়ালি আমাদের। তার মানে আমরা এখানে পাইলাম একটা হচ্ছে প্রোপিন, এ গ্যাসটা কি আমাদের প্রোপিন। প্রোপিন, এই প্রোপিন গ্যাসটাকে কিভাবে লেখা হয়? আমাদের এখানে লিখছে CnH2n প্লাস 1 OH লিখছে। আচ্ছা, এটা না লিখি, ডিরেক্টলি লিখি। এখানে রিয়াকশন দেখার মানে নেই, এটা অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন। এটা হচ্ছে সি ডাবল বন্ড 2 1 1 2 3, এটা হচ্ছে প্রোপিন। ঠিক আছে, সব জায়গায় হাইড্রোজেন আছে আমাদের। তার মানে C3H6, এটা হচ্ছে আমাদের প্রোপিনের ফর্মুলা। এখন আমরা দেখি বি গ্যাসটা কোনটা। ঠিক আছে, এখন তাইলে আমাদের এই প্রোপিনটাকে দেখো তো, আমাদের H2 দ্বারা ভাঙছে C3H6, এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় H H H, এখানে নিকেল দাও 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, এখানে হাইড্রোজেন দ্বারা অ্যাড করে দাও। হাইড্রোজেনের কাজ কি? বন্ড ভেঙে ফেলা। বন্ড ভেঙে ফেলেও কি কাজ করবে? এখানে 2টা হাইড্রোজেন অ্যাড করে দিবে, এখানে 2টা হাইড্রোজেন অ্যাড করে দিবে। ঠিক আছে, তার মানে এখানে তৈরি হবে আমাদের C3H8। আমি এখন পুরো ক্লিয়ারলি যদি লিখি জিনিসটা, তাহলে সেটআপটা এইভাবে হবে। এ গ্যাস হইতেছে আমাদের C3H6, যার মলিকিউলার মাস কত? 12 × 24, 3 × 36, 42। আবার বি গ্যাস কোনটা? বি গ্যাস হইতেছে আমাদের C3H8। ঠিক আছে, এর মলিকুলার মাস কত? 36, 44। তার মানে আমরা এখানে ডিটেকশন করে পেয়ে গেলাম হচ্ছে 42 আর 44। ঠিক আছে, এখন আমাদের কতটুকু লেখা লাগবে দেখো তো। এতক্ষণ কাপঝাপ করে আমরা হইতেছে এখনো কিন্তু ভালো মতো বুঝলাম না যে ভাই আমাদের কতটুকু কিভাবে লেখা লাগবে। মেইন পয়েন্টটা হইতেছে কিন্তু কিভাবে লেখা লাগে। তাহলে চলো আমরা এখন ডেসক্রিপশনের দিকে যাই। ফার্স্ট অফ অল C3H7OH আছে, এটাকে তুমি অ্যানহাইড্রেট H2SO4 দ্বারা রিয়াকশন করবা। অ্যানহাইড্রেট মানেই হইতেছে সে পানিটাকে অ্যাবজর্ব করে নিবে। অ্যাবজর্ব করে নেওয়ার পর এ গ্যাস হিসেবে আমি পাবো এখানে প্রোপিন, মানে C3H6। সেই C3H6 কে তুমি যদি আবার রিয়াকশন করো H2 দিয়ে, নিকেল এখানে রাখো 180 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে যদি রাখো, তাহলে আমি পাবো হচ্ছে C3H8। এটা হচ্ছে প্রো এন, আর এটা হচ্ছে প্রোপ ইন। বুঝতে পারছি? ডাবল বন্ড থাকলে আমরা ইন দিব, সিঙ্গেল বন্ড থাকলে আমরা এন দিব। তোমরা চাইলে আগের মতো করতে পারো, এখানে স্ট্রাকচারটা লিখতে পারো। স্ট্রাকচার লিখে না H2SO4 লিখে এই প্রোপিনের জায়গায় তোমরা এভাবে লিখবা
বুঝতে পারছি? এই স্ট্রাকচার লিখলে আরো ভালো, তখন তোমরা আসলে বুঝতে পারবা যে অ্যাবজর্ব হইলো কোন কোন ওয়াটারের সাথে। এটা আমরা চ্যাপ্টার 11 যখন করবো তখনই বুঝতে পারবো। আচ্ছা, যাই হোক, এটুকু আমরা মুছে ফেললাম। তাহলে আমাদের স্ট্রাকচার কিভাবে বলতেছে, আমরা এটুকু লিখবো। তারপর কি করব? তারপর হইতেছে আমাদের মলিকুলার মাস পেয়ে গেলাম, এখন হইতেছে ডিফিউশন রেটটা সেম কিনা সেটা দেখতে হবে। তাহলে আমাদের আর C3H6 ডিভাইডেড বাই আর C3H8। C3H8 কোনটা আমাদের 44, আর এটা হচ্ছে 42। রুট ওভার দিয়ে দিলাম। রুট ওভার দেওয়ার ফলে এখন আমাদের কি হবে? রুট ওভার দেওয়ার ফলে এখন আমাদের হবে হইতেছে, ভ্যালুটা কত আসে দেখি তো, 44 ডিভাইডেড বাই 42, 1.023532। আমাদের ভ্যালুটা আসে এরকম। তার মানে এখানে আমাদের প্রোপিন দেখতেছি, এখানে আমাদের প্রোপেন দেখতেছি। আমাদের রেট অফ ডিফিউশন অফ প্রোপিন ইকুয়াল টু 1.0235 ইন্টু আর অফ C3H8। তার মানে এইখানটায় আমাদের প্রোপিন যেটা আছে ডাবল বন্ডের, সেটার ডিফিউশন রেট বেশি। কত গুণ বেশি, কত টাইমস বেশি? 1.0235 টাইমস বেশি। কার তুলনায়? প্রোপেনের তুলনায়। এইটুকুই তোমরা ডেসক্রিপশনে লিখে ফেলবা, আর কিচ্ছু লাগবে না। বুঝতে পারছি? এটা কিন্তু দুইবার আসছে, ঢাকা বোর্ড 22 আর কুমিল্লা বোর্ড 22। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাদের রেট কিন্তু দুইটারই সেম না, হ্যাঁ? লাস্টে ডিসিশন হিসাবে তোমরা এটাও লিখতে পারো। আচ্ছা, গুছায় আমরা এই পর্যন্ত লিখলাম। এরপরে চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। উইল দ্য ডিফিউশন রেট অফ দ্য গ্যাসেস ইন দ্য স্টেম বি সেম? আচ্ছা, এখানে আমাদের ফার্স্ট অফ অল রিয়াকশনটা লিখতে হবে। ম্যাগনেসিয়াম নাইট্রেট, আমি হিট দিলাম। হিট দেওয়ার পর কি পাবো? MgO প্লাস NO2 প্লাস O2। এখন আমাদের বলতেছে যে ডিফিউশন অফ দ্য গ্যাসেস, গ্যাস কোনটা আছে? বি গ্যাস আর O2 গ্যাস। বি গ্যাস কোনটা আমাদের? এটা হচ্ছে বি গ্যাস, এটা হচ্ছে আমাদের O2 গ্যাস। এটা তো লেখাই আছে, তাই না? এখন চলো আমরা ডিফিউশন রেট বের করব। হেয়ার দ্য মলিকুলার মাস অফ NO2 and O2 is, নাইট্রোজেন ডাই অক্সাইডের ক্ষেত্রে কত? 14 × 32, এটা 46। আর O2 এর ক্ষেত্রে 32। দেন we all know diffusion rate are proportional to 1 divided by root over m. m here is molecular mass. এটা তোমরা ওই here we know তে লিখবা, molecular mass। বুঝতে পারছি? চলো এখন আমরা ম্যাথ করা শুরু করি। ম্যাথটা হইতেছে আর NO2 ডিভাইডেড বাই আর, আচ্ছা আমি একটু ক্লোজ করে এখানে আর O2 দেই, এখানে আর NO2 দেই। আমাদের অক্সিজেনের কত? 32, আর NO2 এর কত? 46। রুট ওভার দিলাম। তাহলে আমাদের কত আসে? 1.198। তার মানে রেট অফ ডিফিউশন অফ অক্সিজেন গ্যাস ইজ ইকুয়াল টু 1.198 টাইমস হায়ার দেন আর রেট অফ ডিফিউশন অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড। খালি এটুকু লিখে দিবা, কাহিনী শেষ। তার মানে ফার্স্টে আমরা কি করলাম? ফার্স্টে আমরা রিয়াকশনটা লিখছি, স্টেপ 1। তারপরে হচ্ছে আমরা মলিকুলার মাস লিখছি, আমরা ম্যাথ করে দেখাই দিছি। ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, ম্যাথের মধ্যেই থাকবে তোমাদের 2 মার্ক। ম্যাথ যে ভালো মতো করবে সেই দেখতে পারবা যে 2-এ মানে 3-এ 2 পেয়ে বসে আছে এখানে। এটা সি নাম্বারের না ডি নাম্বারের কোশ্চেন, তাইলে 4-এ 3 পাবে মিনিমাম। তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন পারবা ভাই, এক্সপ্লেনেশন খুব একটা আহামরি লেভেলের টাফ না এখানে। চলো তাইলে আমরা এই কোশ্চেনটা মুছে ফেলি, নেক্সট কোশ্চেনে যাই। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে বলা আছে N2O4 গ্যাসিয়াস 2NO2, ঠিক আছে? এটা গ্যাস। ভাই আপনি এখানে 2NO2 কই পেলেন? এটাই হইতেছে আমাদের এক্স গ্যাস।
বুঝতে পারছি? আমাদের তারপরে এটা 1 নাম্বার রিঅ্যাকশন। 2 নাম্বার রিঅ্যাকশনে কি বলা আছে? 2SO2 গ্যাস প্লাস O2 Y গ্যাস। এটা হচ্ছে 2SO3 হবে Y গ্যাসটা, তাহলে কোনটা? আমাদের সালফার ট্রাইঅক্সাইড। তার মানে এখন আমরা বলতে পারি যে ভাই NO2 আর SO3 এই দুইটার মলিকিউলার মাস কত? NO2 এর হচ্ছে 46, SO3 এর হইতেছে আমাদের 80। তাহলে আমাদের ডিফিউশন রেটটা সেম কিনা দেখি। আর NO2 ডিভাইডেড বাই আর SO3 ইকুয়াল টু 46 আর এখানে 80। ক্যালকুলেশন করি চলো। 1.3187। তার মানে আমাদের মলিকিউলার মাস হইতেছে NO2 এর ক্ষেত্রে অনেক কম, যার কারণে আমাদের রেট অফ ডিফিউশন এর অনেক বেশি। রেট অফ ডিফিউশন আর এর বেশি, SO3 এর কম। আমরা লাস্টে ডিসিশন কি লিখতে পারি? 1.3187 ক্রস আর SO3। বুঝা গেছে? চলো এটার ডেফিনিশন, এটার ডেসক্রিপশনটা একটু দেখি। ডিফিউশন ডেফিনিশন এখানে আমরা লিখবো মিন্স distance covered by a specific gas in a fixed time. Here we all know R proportional to 1 divided by root over m. For this formula, molecular mass না লিখে এখানে লিখি rate of diffusion is inversely proportional to the root of molecular mass। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের রেট অফ ডিফিউশনের হচ্ছে ডেসক্রিপশন। এখন আমরা হচ্ছে ম্যাথটা করে দেখাবো। ম্যাথটা কি আমি করে দেখাইছি এখানে? হ্যাঁ, এখন আমরা এই ম্যাথটা করে দেখাবো। তার মানে স্টেপ 1 দেখি তো আমাদের কোনটা? স্টেপ 1 হচ্ছে আমাদের রিঅ্যাকশন 1। 2 নাম্বার হচ্ছে আমাদের স্টেপ 2। 3 নাম্বার হচ্ছে আমাদের ম্যাথ। আর স্টেপ 4 আমি লিখবো না, স্টেপ 4 তোমরা এমনিই পারবা, এটা হচ্ছে ডিসিশন দিবা। বুঝতে পারছি? ডিসিশন যে এত টাইমস হায়ার দেন এত গ্যাস। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের ডিফিউশন রেট অফ ডিফিউশনের যতগুলা টাইপের ম্যাথ আছে আমাদের চ্যাপ্টার 2 এর সব টাইপের ম্যাথ। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হইতেছে determine the number of horizontal lines that can be found in the heating curve of Bicarno 1. তাহলে এই কোশ্চেনে ফার্স্ট হইতেছে আমাদের আইস লেখা। ঠিক আছে, আইস ওয়াটার বলতে পারো ভাই। ঠিক আছে, আর ন্যাপথালিন হইতেছে একটা ভোলাটাইল সাবস্টেন্স। এখন আমাদের বলতেছে হরাইজন্টাল লাইন্স, হ্যাঁ বিকান্ন 1। আমরা আইসকে যদি হিট দেওয়া শুরু করি, ঠিক আছে, তাহলে এইখানটায় আমাদের 2টা হরাইজন্টাল লাইন্স পাবো। চলো সেটার ডেসক্রিপশন আমরা দেখবো কি কি লেখা আছে এখানে। as heat is applied to ice its temperature increases hence than OA। আচ্ছা, OA পর্যন্ত টেম্পারেচার ইনক্রিজ করলো। OA পর্যন্ত টেম্পারেচার ইনক্রিজ করার পর তারপর
হ্যাঁ, দেন ফর এ ওয়াইল দ্য আইস কনভার্টস ইনটু লিকুইড ওয়াটার ওয়াইল দ্য টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট। আমাদের এ বি কে বুঝাইতেছে, এটা বুঝাইতেছে এ বি কে। ঠিক আছে, আচ্ছা এ বি এর কিন্তু আলাদা আরো ডেসক্রিপটিভ অনেক জিনিসপাতি আছে যেটা এখানে আর দেখে নাই। টেম্পারেচার আমাদের কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। এই টেম্পারেচার কনস্ট্যান্টটা আমি যত টাইম যাইতেছে তত আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতেছে। কেন? বিকজ ইন দ্যাট স্টেট the particles vibrate from its place. পার্টিকেলস গুলো কিন্তু ডিসপ্লেসমেন্ট হইতেছে না, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বাড়তেওছে না কমতেওছে না, ইন্টারমলিকুলার ডিস্টেন্সও বাড়তেওছে না কমতেওছে না। বুঝতে পারছি? তাহলে তারপর চলো দেখি আমরা কি লেখা আছে এখানে। ইট হ্যাজ বিন ডেনোটেড বাই দ্য হরাইজন্টাল পার্ট এ বি। ঠিক আছে, ওই যে বললাম এগেইন as heat is continued to be applied the temperature of the water rises to the boiling point. This has been expressed by the BC. আচ্ছা, very good. Then the water turns into water vapor while the temperature remains constant. আবার একই জায়গায় আমরা সিডি জায়গায় চলে আসলাম, দুইটা হরাইজন্টাল লাইন পাইলাম। এটা হচ্ছে বলা হয় ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট মানেই কোনটা? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আমি হচ্ছে ডেসক্রিপটিভ ভিডিওতে এটা লিখে দিয়ে আসছি ফুল ল্যাটেন্ট হিট সম্বন্ধে, তোমরা চাইলে ওটা দেখতে পারো, প্লেলিস্টেই আছে। আচ্ছা, ল্যাটেন্ট হিট মানেই হইতেছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। পার্টিকেলস গুলা যেই পজিশনে আছে সেই পজিশন থেকে জাস্ট ভাইব্রেট হবে, কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ডিস্টেন্সের কোনো চেঞ্জ হবে না। তার মানে কি স্টেটটা আমাদের এইখানটায় দেখো তো ভাই, আমাদের টেম্পারেচার কোনো রাইজ করবে না। বুঝতে পারতেছি? পার্টিকেলস গুলো জাস্ট নিজ নিজ জায়গা থেকে ভাইব্রেট করতেছে। হ্যাঁ, ইন্টারমলিকুলার ডিস্টেন্স আর অ্যাট্রাকশন তো বাড়তেছে না, সেই জন্যই বলতেছি টেম্পারেচার কোনো ইনক্রিজ করবে না। টেম্পারেচার যদি না করে তাহলে আমাদের হরাইজন্টাল লাইন হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আর এখানে হরাইজন্টাল লাইন। এই দুইটা পয়েন্ট জাস্ট অ্যাড করবা, তাইলেই শেষ। তারপরে কি বলছো? সো ইট ক্যান বি সেড দ্যাট দ্য হরাইজন্টাল লাইনস এ বি সি ডি ক্যান বি ফাউন্ড। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, দুইটা হরাইজন্টাল লাইন পাওয়া যাবে আমাদের। বুঝতে পারছি? এখন আমরা দেখবো ডি নাম্বারটা। ডি নাম্বারটা আমাদের কি কি বলছে? Will the heating curve of Bicarnung 2 be similar to that of Bicarnung 1? না, ন্যাপথালিনকে আমি হিট দিতেছি আর আইসকে আমি হিট দিতেছি। আইসকে হিট দেওয়ার ফলে আমি দুইটা হরাইজন্টাল লাইন পাইছি, কিন্তু ন্যাপথালিনকে আমি যখন হিট দিব তখন আমি কি করব? ন্যাপথালিনকে আমি যখন হিট দিব তখন জাস্ট একটা হরাইজন্টাল লাইন পাবো। এটাই ওরা ডেসক্রিপটিভ আকারে লিখবে। তার মানে ল্যাটেন্ট হিটের ফেজটা আমাদের কোথায়? ন্যাপথালিনের বেলায় একটা আর আইসের বেলায় দুইটা। ঠিক আছে, চলো দেখি তাহলে এখানে ডেসক্রিপশন আমাদের কি লিখছে। ইন দ্য স্টেম হিট ইজ অ্যাপ্লাইড টু আইস। ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, ফালতু কথা, একটু লেখা যা না লেখা কি কথা। তারপর হইতেছে আমাদের, হ্যাঁ ভেরি গুড, এই গ্রাফটা খুব সুন্দরভাবে আঁকেছে। ফার্স্ট অফ অল এই ও এ হচ্ছে আমাদের আইস, মানে কি আমাদের সলিড ফেজ। এটু কিন্তু ডেসক্রিপশন লিখতেই হবে আমাদের। তারপর এ বি হচ্ছে আমাদের ল্যাটেন্ট হিট। এ বি হচ্ছে আমাদের ল্যাটেন্ট হিট, মানে আমাদের প্যারালাল টু এক্স অ্যাক্সিস আমি হিট দিতেছি কিন্তু টেম্পারেচার বাড়তেছে না, যার কারণে কো এক্সিস্ট করতেছে দুইটা সেম, দুইটা ডিফারেন্ট, সেম না সরি, দুইটা ডিফারেন্ট স্টেট কো এক্সিস্ট করতেছে। কো এক্সিস্ট মানে কি এখানে আইস প্লাস ওয়াটার একই সাথে আছে। আমরা ওই যে বললাম আইস কিউবটাকে যদি কিছুক্ষণ বাইরে রেখে দিই তাহলে কিছুক্ষণ পর কি দেখবো ভাই? আমাদের পানি হয়ে গেছে কিন্তু উপরে ছোট্ট করে আইস কিউব ভেসে আছে। বুঝতে পারতেছি? সেটাই হইতেছে এই ফেজটা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বিসি। বিসি হচ্ছে আমাদের ওয়াটার, এটা হচ্ছে লিকুইড ফেজ। লিকুইড ফেজের ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনের মধ্যে শুধুমাত্র দুইটা পয়েন্ট হাইলাইট করতে থাকবো বারবার, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আর ইন্টারমলিকুলার ডিস্টেন্সের কি অবস্থা হইছে। ঠিক আছে, সিডি। সিডির মধ্যে আমরা কি দেখবো? সিডির মধ্যে আবার কো এক্সিস্ট করতেছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট, ঠিক আছে, এখানে কো এক্সিস্ট কোনটা করতেছে? ওয়াটার প্লাস ভেপর। আর আমাদের ডিই এর জায়গায় শুধুমাত্র ভেপর এক্সিস্ট করতেছে। বুঝা গেছে? তাহলে এটাই গেল হচ্ছে আমাদের আইসের বেলায় ডেসক্রিপশন। আমরা সলিড যখন লিখবো, লিকুইড যখন লিখবো, ভেপর যখন লিখবো, সব জায়গায় একই কাজ করব। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের কি অবস্থা, ডিস্টেন্সের কি অবস্থা। ঠিক আছে, সোজা কথা তিনটা স্টেটের আমরা ডেসক্রিপশন দিতে থাকবো।
একই জিনিস আমরা যদি সলিড ন্যাপথালিনে আসি তাহলে কি দেখবো, আমাদের ন্যাপথালিন হইতেছে ভোলাটাইল সাবস্টেন্স। তার মানে কি, সলিডকে তুমি হিট দিবা পাবা হইতেছে গ্যাস, গ্যাসকে তুমি ফ্রিজ করবা পাবা হইতেছে সলিড। তার মানে ও এ হচ্ছে আমাদের কোন ফেজ, এ বি হচ্ছে আমাদের কোন ফেজ, আর বি সি হচ্ছে আমাদের কোন ফেজ। ও এ হইতেছে আমাদের সলিড ফেজ, ঠিক আছে। আমি যখন হিট দিতেছি এ বিতে যাইতেছি, ওই যে আবার বললাম ল্যাটেন্ট হিটের ফেজটা এসে পড়ছে, ল্যাটেন্ট হিটের ফেজটা এসে পড়ছে। আর বিসি হচ্ছে আমাদের ভেপার। তাহলে আশা করি এর ডিসক্রিপশনে আটকাবা না। চলো তারপর আমরা দেখি এর ডিসক্রিপশনটা কেমনে লিখতে হবে। আচ্ছা, ইন কেস অফ বিকার নং 1, যেখানে হইতেছে আমার আইসটা আছে, causes the temperature of ice rise part OA, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। দেন দ্য আইস টার্নস ইনটু ওয়াটার, এবি পার্ট ওই যে আগের মতোই ডেসক্রিপশন লিখে চলে যাবে। আর এখানে ন্যাপথালিনের পার্ট, ন্যাপথালিন, when heat is applied to it, naphthalene starts converting directly from solid to vapor, and then result increase on temperature in part of OA, ঠিক আছে। আচ্ছা, এখানে খালি জাস্ট এতক্ষণ যা দেখলাম তারই ডেসক্রিপশন দেখতেছো, আলাদা কোনো এখানে হিউমার ইউজ করা নেই যে ভাই এই টপিকটার নাম কি, এই টার্মটা কিভাবে ইউজ হয়েছে। তোমরা আশা করি যদি আগেরটা বুঝে থাকো যে ভাই এটা কোন ভাবে আসছে, তাইলেই মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু দেখা লাগবে না, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে কোশ্চেন দেখি। আচ্ছা এই কোশ্চেন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান, এই কোশ্চেনটা, ঠিক আছে। কেন বললাম, চলো দেখতেছি। এখানে বলছে ডিসক্রাইব দ্য কার্ভড লাইন ইন দ্য স্টেম, হাই হাই রে, তো সবচেয়ে ইজি। চলো, সলিড, লিকুইড আর হচ্ছে তোমাদের ভেপারের ব্যাখ্যা দিবা। ভাই ভেপারের এই তিনটার ব্যাখ্যা তোমরা চাইলেও পাবা না আমার কাছ থেকে, আমি হচ্ছে আগের ভিডিওতে দিয়ে আসছি। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ডিস্টেন্স, তাদের ভলিউমের কি অবস্থা, তারা কতটুকু জায়গা দখল করে থাকে, কম্প্রেসিবিলিটি, সব মিলে আমি একটা চার্ট সুন্দর করে লিখে দিয়ে আসছি। তোমরা প্লেলিস্টের ভিডিওতে দেখলেই বুঝতে পারবা। সি নাম্বারটা ইজিয়েস্ট ওয়ান, এটা তোমরা পারবা। মেক এ কম্পারেটিভ, বানান ভুল, ডিসকাশন অফ দ্য ইন্টারমলিকুলার এনার্জি অ্যান্ড ইন্টারমলিকুলার কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস এট পয়েন্ট এ অ্যান্ড এফ। এ কোনটা, এ হচ্ছে আমাদের সলিড ফেজ, আর এফ কোনটা, এফ হচ্ছে আমাদের ভেপার। ভাই এই কোশ্চেন আল্লাহ রে 23 সালে দিছে, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান। কেন দিছে, এ হচ্ছে আমাদের সলিড আর এফ হচ্ছে আমাদের কি, এফটা একটু নিচে লিখি, এফটা হচ্ছে আমাদের ভেপার, ঠিক আছে। এখন সলিডের বেলায় আমরা কি দেখছি, সলিডের বেলায় হইতেছে আমাদের যে মলিকিউলস গুলো আছে সেই মলিকিউলস গুলো খুবই কম্প্যাক্ট অবস্থায় থাকবে, ঠিক আছে। আর অন্যদিকে আমরা যদি দেখি ভেপারের বেলায় মলিকিউলস গুলো হচ্ছে পুরা ডিস্টেন্ট অবস্থায় থাকবে, মানে অনেক দূরে দূরে থাকবে। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এনার্জি, ঠিক আছে, সবকিছুই হইতেছে অনেক কম থাকবে, ডিস্টেন্স অনেক বেশি থাকবে। তাহলে কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস অনুযায়ী আমরা যা যা জানি এটাই হইতেছে চাইতেছে আমার ডি নাম্বার কোশ্চেনে। ডি নাম্বার কোশ্চেনও আশা করি তোমাদের সলভ করানো লাগবে না। আচ্ছা, এটা মোটামুটি ক্লিয়ার যে তিনটা ফেজ, তিনটা স্টেট চাইতেছে তোমাদের, সলিড, লিকুইড, ভেপার সম্বন্ধে তোমরা জানো কিনা। আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা এটা কভার করছি। ডিফারেন্সের চার্টটা দেখে নিও, তাইলে মোটামুটি তোমরা ক্লিয়ার হয়ে যাবে কি কি লিখতে হবে কি কি লিখতে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়ারা, আশা করি আমরা মোটামুটি সব কোশ্চেনই ভালোভাবে একদম ক্লিয়ার করতে পারছি। আমাদের যে 5টা বা 6টা কোশ্চেন আমরা লিখে দিছি, সেই 5টা বা 6টা কোশ্চেনই আমাদের ক্লিয়ার করলে এনাফ। ভালো মতো পরীক্ষার প্রিপারেশন নিবা, এক্সামের প্রিপারেশন নিবা। আর ভিডিওতে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের নক করবা। হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল আমাদের দেওয়াই আছে ডেসক্রিপশন বক্সে। আজকে এ পর্যন্তই ভাই এবং আপুরা, আল্লাহ হাফেজ।